না না, ট্যালেন্ট আছে, ফালতু একেবারে মিথ্যা বলবে না, ওর সঙ্গে কথা বললেও বুঝতে পারবে। হ্যাঁ, বা এমনি একটু মানে ছ্যাবলামো করেছে কিছুদিন, ওগুলো আর থাকবে না এখন, দায়িত্ব ঘাড়ে চলে এসছে, এখন ওসবের ওর টাইম থাকবে না আর। ভালো কাজ করছে প্রথমে ঢুকেই, এটা ভালো লাগলো। আমি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, এতে আমার কোনো ইয়ে নেই। চলো ব্যাগে দেখি টাকা পয়সা কি আছে। একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার কয়েন মিলিয়ে মোট 340টি কয়েন আছে। কয়েনগুলির মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে ওই ব্যাগে মোট 50 পয়সার কয়েন কয়টি ছিল। তাহলে প্রথম কাজ কী হবে, অঙ্কটা দেখো, অঙ্কগুলো বুঝবে, অঙ্ক সোজা হবে নেবে, ঠিক আছে। এখানে দেখো দিয়েছে 340টা কয়েন, আর এখানে 50 পয়সার কয়েন চেয়েছে, ভেরি গুড। আর এখানে দিয়েছি কি কয়েনের মূল্যের। তাহলে এবার দেখো, এই যে মোট মানটা দেওয়া আছে, এই মোট মানটা থেকে আমি যদি 50 পয়সার কয়েন কটা আছে বের করতে যাই, তাহলে আমার কি করতে হবে, কুলু দিচ্ছে মূল্য, তাহলে মূল্য থেকে কি করতে হবে আমাকে প্রথমে, পয়সায় কনভার্ট করতে হবে। মূল্য থেকে পয়সায় কনভার্ট করতে হবে। মূল্য থেকে আমার কি করতে হবে, পয়সায় কনভার্ট না কয়েনে কনভার্ট, কোনটা? কয়েনে কয়েন তাহলে মোট কয়েন যখন আছে আমার কয়েনে কনভার্ট করতে হবে, যখন টাকায় থাকবে টাকায় কনভার্ট করব। তাহলে এবার প্রথমে কয়েনে আমরা কনভার্ট করব রেশিওটাকে। তাহলে এখানে 5টা 1 টাকা আছে, মানে কটা, মানে কটা আছে কয়েন, 5টাই আছে। আচ্ছা, এখানে 4টে, মানে 4 টাকা 4টে আছে, কি বলেছে, কয়েনগুলির মূল্যের অনুপাত। আচ্ছা, এবার টাকা ধরছে, হ্যাঁ টাকা, তার মানে 5 টাকা আছে, সেখানে 1 টাকার নোট প্রত্যেকটা, বা 1 টাকার কয়েন, তার মানে 5টা 1 টাকা হবে। এখানে 4 টাকা আছে যেখানে 50 পয়সা, তাহলে 4 টাকায় কটা 50 পয়সা, 8টা 50 পয়সা, ভেরি গুড। এখানে 1 টাকা আছে যেটা 25 পয়সা, তাহলে 1 টাকায় কটা 25 পয়সা, ব্যাস। তাহলে এই টাকার রেশিও থেকে আমরা কি বের করে ফেললাম, কয়েনের অনুপাত। এটা কয়েনের রেশিও, মানে কয়েন কি রেশিওতে আছে, আর এই কয়েনের আনুপাতিক টোটাল কত হচ্ছে, 17, ভেরি গুড। অঙ্কে সেটা কত বলে দিল, টোটালি 340, ভেরি গুড। আমাদের থেকে কত গুণ বেশি বাবা, 20 গুণ বেশি, 20 গুণ বেশি, তাই তো। তাহলে বলছে যে 50 পয়সার কয়েন কয়টি, সিম্পলি তাহলে আমরা যা বের করছি তার থেকে কত গুণ বেশি দেখলাম, 20 গুণ। তাহলে আমাদের হিসাবে 50 পয়সার কয়েন কটা ছিল, এই তারও 20 গুণ করে দিলে কি পাবো, অ্যাকচুয়ালটা, তাহলে কত হলো, 160। অপশান বি। বুঝতে কারো অসুবিধা, এইভাবে বোঝানোর পরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবো রেকর্ডিংটা আর একবার দেখো ভাই, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, একটু টাইম লাগাই ঠিক, কিন্তু শিখি আমরা, হ্যাঁ। চলো 2 নাম্বার, যাদের বোর ফিল হচ্ছে ভাই লেপ নিতে পারো, আমার কোনো ব্যাপার না, আমি 4-5 জনেও ক্লাস করাতে রাজি আছি। এ এবং বি একটি যৌথ ব্যবসায়ী, অংশীদার। এ মূলধনের 1/3 অংশ 1 বছরের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। আচ্ছা, বি এর মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়, তার মানে বলছে এ মোট মূলধনের 1/3 অংশ, তার মানে এইটুকু তো বোঝা যায় ভাই, আমরা বিজনেস করছি 2 জন, 1/3 অংশ মানে কি, অনেকে জান না, জানো তো, এই 1/3 অংশ মানে, 1/3 অংশ মানে হচ্ছে মোট হচ্ছে 3, আর তার মধ্যে এ হচ্ছে 1 ভাগ, তাহলে বাকি পড়ে আছে 2 ভাগ, এই 2টা কার, বি এর। তার মানে এখান থেকে আমরা বিনিয়োগের রেশিও বের করতে পারি এ আর বি এর। তাই 3 ভাগের ভিতরে 1 ভাগ এ দিচ্ছে, আর বাকি যে 2 ভাগ বিনিয়োগ কে করছে, বি করছে, ভেরি গুড। এটা আসলো এ আর বি এর কিসের, বিনিয়োগের, ইনভেস্টমেন্টের রেশিও। পরের পার্টে কি বলছে, বি 2/3 অংশ লাভ করে, তার মানে কি, 3 ভাগের ভিতরে, একদম ভেরি গুড, 3 ভাগের ভিতরে বি 2 নিচ্ছে আর একে 1 দিচ্ছে, এটা কিসের, প্রফিটের রেশিও, ভেরি গুড। বলছে বি এর মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল,
এখানে বলে দিয়েছে যে 1 বছরের জন্য বিনিয়োগ করে। কি বলে দিয়েছে? 1 বছরের জন্য। আচ্ছা, এইখানে সময় চেয়েছে, তাই না? যে বিয়ের মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। চলো, তাহলে এখানে আমরা ধরে নেব যে এ প্রথম থেকেই আছে, তাই তো? যেহেতু এরটা বলা নেই, বিটা চাইছে, তাহলে আমরা লিখতে পারি যে এর ইনভেস্টমেন্ট 1 টাকা, তার সঙ্গে সে 12 মাসই আছে। এবার এই যখনই মাস গুণ করলাম কি হয়ে গেল? বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করা মানে লভ্যাংশ হয়ে গেল। চলো, এবার বি 2 টাকা ইনভেস্টমেন্ট করেছিল আর এটাই চেয়েছে কত মাসের জন্য? আমরা ধরে নিলাম এক্স মাসের জন্য বিনিয়োগ করেছিল। আর এইটা সমান সমান তাহলে কিসের হয়ে গেল? আমরা অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখলাম। যখনই আমরা বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করব তখন প্রফিট হয়ে যায়। এই প্রফিটের রেশিওটা, এটা হচ্ছে এ, এটা বি, তাহলে আমরা এ বাই বি আকারে লিখেছি, তাই আমরা প্রফিটের রেশিওটাও, আর এইটা সমান সমানই রেশিওটা কি বলছে? 1/2, 1:2 হচ্ছে, 1/2 হতে, তাই করলাম। এবার নিচে নিচেই কাটাকুটি যাই, আমরা শিখেছি, কেটে দিলাম। তাহলে এক্সের ভ্যালু কত এলো? 12। সঠিক এলো কি? হ্যাঁ দাদা, 12 মাসই হবে। তাহলে এখানে অ্যান্সার কিন্তু 12 মাস। তাছাড়া এটা করার দরকারও ছিল না, বোকামি তো একটা হলো। কারণ দেখো এখানে 1:2 আছে, আবার এখানে দেখো 2 আর 1ই আছে, তো 12 মাসের গল্প, তাহলে এও তো সেই 12 মাস, আর এর সঙ্গে সেই 12 মাস হলেই তো সেম রেশিও হিসেবে আসবে, তাই না? তবুও প্রসেসটা শিখে নাও। হ্যাঁ, এটা 12 মাস অ্যান্সার। নেক্সট, এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন, 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ বি ও সি। তো প্রথমত আমরা দেখব যে মোট কাজের পরিমাণ কত, সেই জন্য আমরা কি করি? এলসিএম মেথড অ্যাপ্লাই করি। এলসিএম মেথড মানে কি? দেখো, এলসিএম মেথডে বলছে যখন সময়, এই পাশে যে সময় থাকবে সেই সময়গুলো লিখব। এ 10 দিন লাগিয়েছে, বি লাগিয়েছে 12 দিন, সি লাগিয়েছে 15 দিন। এদের যে লসাগুটা হবে সেটা হবে মোট কাজ। এই 3টে পার্ট মাথায় রাখবে। এটা হবে টোটাল ওয়ার্ক, আর নল চৌবাচ্চার অঙ্কে টোটাল ধারণ ক্ষমতা। তাহলে 15, দেখো, আর শর্টকাট এলসিএম বা লসাগু করার সিস্টেমও শিখিয়ে দিই। কী করবে? বড় মানটাকে ধরবে। বড় মানটাকে কি 10 আর 12 দিয়ে ভাগ যায়? বলবে দাদা না, যায় না। তাহলে এই যে বড় মান তাকে ডবল করে দাও, 30। 30কে কি 10 দিয়ে যায়, কিন্তু 12 দিয়ে যায় না। আরও ডবল করে দাও, 3 ডবল করে দাও, 3 15 45, তাও হচ্ছে না। 4 15 4 গুণ করে দাও, দেখো 60। এবার 60কে দেখো 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়। তো এটা মুখস্থ হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। তো এদের এলসিএম তাহলে 60 হয়ে গেল। এবার 10 দিয়ে দেখো কত দিয়ে গুণ করলে 60 হচ্ছে? 10কে 6 দিয়ে, 5 12 60, 4 15 60। এই যেটা এলো, সময়ের উল্টো কি আসবে? কার্যক্ষমতা। কি ইংলিশে বলি আমরা এফিসিয়েন্সি। কি বলছো? 3 যাই হোক, দেখি একটু আমরা টাইম নিয়ে করছি তো। দেখো বলছে তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। আচ্ছা, তারা একসাথে যদি কাজ শুরু করে এক এক দিনে কত করবে? এ 6, বি 5, এ 4, সি 4, তাহলে টোটাল কত? 15 ইউনিট করবে। এবার দেখো একত্রে কাজ শুরু করে 2 দিন কিন্তু একত্রে করেছে, তারপর তো এ চলে গেছে, তাহলে একত্রে 2 দিন যদি করে থাকে টোটাল কত করে ফেললো? 30 ইউনিট। তাহলে এই 2 দিনে, এই 2 দিন তুলে রাখছি, যে 2 দিন একসঙ্গে ছিল, এই 2 দিনে 30 ইউনিট করা হয়ে গেছে। তারপরে আর বাকি কত কাজ পড়ে রয়েছে? 30 ইউনিট। এবার এই 30 ইউনিট কাজ কে কে করবে? এখন তো এ নেই বাবা, 2 দিন পরে এ নেই, তার মানে আছে কে কে? বি আর সি। তাহলে বি আর সি যদি একসঙ্গে রয়েছে, তার মানে কত করে করবে তারা? 9 ইউনিট করবে। তাহলে ছিল আমার 30 ইউনিট কাজ, 9 ইউনিট করবে, তাহলে একদিনের যত ইউনিট করে তারা সেইটাকে ভাগ করবে। করলে কত আসছে? কাটাকুটি করে ছোট করে নিতে পারি।
একবারে তিনবার যায়। 3 10 30, 10-এর মধ্যে কবার যাবে 3? দেখো 3 3 9 আর 3 3, মানে আর ভাগ যাবে না, মানে 3 পূর্ণ 1 3। অ্যান্সার কি যে বাকি কাজ বি এবং সি এ করতে কদিন? তাহলে বাকি কাজ করতে কত টাইম লাগলো? 3 পূর্ণ 1 3। কারো অসুবিধা আছে ভাই? চাপ নিও না, যারা নতুন জয়েন হয়েছে এইভাবেই শেখাবো, হাতে ধরে শেখাবো, ভুল হবে না। সামনের মাস থেকেই শুরু করবো, রেজাল্টটা দিয়ে দেবে কেপি মেন্সের, ক্লাস শুরু হয়ে যাবে, ওদের তো একটু অ্যাডভান্স করাবো। তাহলে যদি এখানে চাইতো যে টোটাল কত সময়, তখন কিন্তু ভাই এই 2 দিনটা তোমাকে অ্যাড করতে হতো, দেন তখন অ্যান্সার হতো 5 পূর্ণ 3-এর 1, সরি 5 পূর্ণ 1 3। চলো নেক্সট কোশ্চেনে অ্যান্সারগুলো খেয়াল রাখবে, এই জন্য কী চাইছে। চলো 4 দাগ কী বলছে? দুটি নল এ এবং বি যথাক্রমে 15-20 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খোলার পর কত মিনিট পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হবে? ভেরি গুড কোশ্চেন। তো এটাও সেই সেম মেথড, এলসিএম মেথড, একটু আগেই বলছিলাম। তো সময় দিয়ে দিয়েছে 15, এখানে 20। এলসিএম করলে কত হবে? এখানে 3 গুণিং 60কেই ভাগ করা যায়, 20 দুগুণিং 40কে যায় না, 3 গুণিং 60কে যায়। তাহলে 4 15 60, 3 গুণিং 60। ভেরি গুড, এটা আসলো। এবার বলছে দুটি নল একসাথে খোলার পর কত মিনিট পর প্রথম নলটি বন্ধ। আচ্ছা, বন্ধ করা হচ্ছে কোন নলটা? কোশ্চেন বোঝা, অ্যান্সার হয়ে যাবে। প্রথম নলটি বন্ধ মানে এ নলটা বন্ধ, কোনো একটা সময় গিয়ে এ নলটাকে বন্ধ হচ্ছে। আচ্ছা, 12 মিনিটে পূর্ণ হবে টোটালি। তাহলে 12 মিনিট ধরে কাজ করেছে কে আগাগোড়া? এ নল না বি নল? বি নল। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্ডিভিজুয়ালি বা মানে আলাদাভাবে যদি ধরি, বি একা কত কাজ করেছে 12 মিনিটে? 3/36 ইউনিট। তার মানে ওই 12 মিনিটের একা কাজ করেছে বি কত, মানে এই 60 ইউনিটের ভিতরে বি একা করেছে 36 ইউনিট কাজ। আর বাকি আছে কত ইউনিট কাজ? 24 ইউনিট কাজ। তার মানে এই যে 24 ইউনিট কাজ কে করেছিল? তাহলে এ করেছিল 24 ইউনিট কাজ। তাহলে এ করেছিল কত ইউনিট করে করে মানে পার ডে? 4 করে। ভাগ করলেই বোঝা যাবে, তাহলে কি 6 মিনিট। তার মানে বোঝা গেল এ 6 মিনিট কাজ করেছে, তারপরে সে পালিয়ে গেছে। তাহলে অ্যান্সার কত হবে? চৌবাচ্চাটি পূর্ণ হয়ে প্রথম নলটি বন্ধ করলে কত মিনিট পর? 6 মিনিট পর। বুঝতে কারো অসুবিধা? ভেরি গুড, শেখা যাচ্ছে। আমি তোমাদের বেকারত্বের ক্লাসে যখন ক্লাস করাবো, আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দেবো, যে হচ্ছে পারলে ভুলে দেখাও অঙ্ক। এটা আমি চ্যালেঞ্জ করে দেবো একদম, আজকে বলে রাখলাম। সামনে মাসে স্টার্ট করে বলছি, তো আমি বলে দিচ্ছি, পারলে ভুলে দেখাও, এটা আমার চ্যালেঞ্জ থাকবে। চলো, আশা করি বুঝতে পারছো। এইভাবে করলে যে কোনো মানুষ বুঝতে পারবে। ঠিক বলছি তো নাকি, না বেশি গেজিয়ে ফেলছি আজকে? আমি জানি তোমাদের অনেকেরই বেসিক ক্লিয়ার নেই, সেগুলোও ক্লিয়ার হবে অনেক জায়গায়। এক ব্যক্তি কোনো স্থানে 8 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে সেখান থেকে 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে এলে সমগ্র যাত্রাপথে তার মোট সময় লাগলো 7 ঘন্টা। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এটা আমরা 2 রকম প্রসেসে করতে পারি। এখান দেখো, একটা জিনিস বুঝবে, তোমার স্টার্টিং পয়েন্ট এটা আর তোমার ডেস্টিনেশন হচ্ছে এটা। তাহলে তুমি গেলে যে পথ, আসলেও সেই পথ। তাহলে ডিস্টেন্সটা কি, তোমার দূরত্বটা কি ফিক্স? তো তোমার ডিস্টেন্স কিন্তু এখানে ফিক্সড। এখানে একটা রুলস আমি বলেছিলাম, কি বলেছিলাম? আমি যখন বলেছিলাম যে এরকম টাইপের যখন থাকবে, যখন ডিস্টেন্স ফিক্স, তখন গতিবেগের যে রেশিও হয় তার বিপরীত বা ব্যস্ত অনুপাত কি হয়? বিপরীত রেশিও হয় কি?
সময়ের, সময়ের এটা বলেছিলাম তো। তাহলে এখানেও তো সেম, তুমি যে রাস্তায় গিয়েছো একটা গতিবেগ নিয়ে, সেই রাস্তায় তুমি ফিরে আসছো। তাহলে আমরা আনুপাতিক হার করে বের করতে পারি। তাহলে 4 কিলোমিটারে গেছি, 3 কিলোমিটারে ফিরে এসছি। এটা কিসের রেশিও? স্পিডের রেশিও। আর স্পিডের রেশিওর উল্টো কি বললাম? এখানে তো ডিস্টেন্স ফিক্স, যে পথ গেছে সেই পথই এসছে, একই পথ। তাহলে তাদের রেশিওর উল্টো রেশিও হয়ে যাবে এটা। এটা হচ্ছে টাইমের রেশিও। ভেরি গুড। এইবার দেখো, তোমার আসা যাওয়ায় টাইম লেগেছে কত বলেছে অঙ্কে? 7 ঘন্টা, এখানে 7 ঘন্টা। এখানেও তোমার আসা যাওয়ায় কত লেগেছে? 7 ঘন্টা। এটা তুমি যাচ্ছ, এটা তুমি আসছো, এর এই এই পাশটা এরকম। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আমাদেরও টোটাল 7 ঘন্টা, অঙ্কেও রয়েছে 7 ঘন্টা। তাহলে আমাদের আর ভ্যারি করা লাগলো না যে আমাদের 7, অঙ্কে বলছে এই, আমাদেরও 7, অঙ্কেও 7। তাহলে কত গুণ বেশি? কোনো গুণ বেশি না, সেম আছে। 1 গুণ বেশি করাও যা, না করাও তাই। তাহলে বলতে পারি আমরা অঙ্কে যেটাই করেছি এটাই সঠিক, মানে অনুপাতে যেটা এসেছে সেটাই অ্যাকচুয়াল মান। এইবার যে কোনো দিকে তুমি গুণ করলে কি পেয়ে যাবে? ডিস্ট্যান্স পেয়ে যাবে। কারণ কি শিখেছি? যে স্পিডের সঙ্গে যখন টাইম গুণ করি আমরা কি পাই? ডিস্ট্যান্স পাই। তাহলে এখানে যে কোনো একটা দিকে স্পিডের সঙ্গে টাইম গুণ করে দাও, 3 4 12 কিলোমিটার, বা তুমি এ পাশে করলেও 3 4 12 কিলোমিটার, অপশান এ। বুঝতে কারো অসুবিধা? অসুবিধা কি? কথা বলতে হবে। ভেরি গুড। এই অঙ্কটা আর একটা মেথডেও আমরা করতে পারি। কি মেথডে? কে পারবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। এটা তো সূত্র মুখস্থ রাখতে হবে, আগেরটা ছিল ফুললি কনসেপ্ট। এক্স ওয়াই যখন একটা পথ যাচ্ছ আবার ফিরে আসছো, তখন এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। এক্স মানে প্রথম গতিবেগ, ওয়াই মানে ফিরে আসার গতিবেগ, ইন্টু টাইম। তাহলে এক্স ওয়াই মানে কি? 4 × 3 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মানে যোগ করলে 7 ইন্টু টাইম, টাইম 7, কেটে গেল 3 4 12। ক্লিয়ার? আর একটা পদ্ধতিতে করতে পারি, এলসিএম মেথড। সেটা কি দেখা যাক। তো এইটা গতিবেগের রেশিওর উল্টো কী আসবে? টাইম আসবে। এলসিএম 12, আর এটা হবে ডিস্ট্যান্স। এই মিলটা কী হবে? ডিস্ট্যান্স হবে। এই 3 4 12, 3 4 12, সময় কত? 7 ঘন্টা। আমাদের মোট 7 ঘন্টা, অঙ্কে মোট 7 ঘন্টা। সেড়খানি করার দরকার নেই, 12টাই তাহলে অ্যান্সার, অপশানে। ক্লিয়ার ভাই? তোমরা যেটা বলছো 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র। কি সূত্র? গড় গতিবেগের সূত্র। এইখান থেকেও তুমি বের করতে পারো। ইন্টু টাইম যখন করবে তোমাকে একটু ধ্যানে রাখতে হবে, এখানে মান কত আসবে? 24। কেন 24 এলো? কারণ এইখানে তুমি গেছো আবার এসছো, দুটো মানই ধরা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে তোমাকে দুইটাতে আউট করতে হবে। গড় গতিবেগ মানে কি? প্রত্যেকটা গতিকে তোমাকে ধরা, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা গতি ধরে নিচ্ছ। কিন্তু এখান তো আসা আর যাওয়া, ডিস্ট্যান্স তো একটা, এখানে তো দুটো ধরা আছে, এক মানে 2 ভাগ করতে হবে তখন আবার। এই জন্যই ওটার সূত্র হয়ে যায় এক্স, ওখান থেকেই এসছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। কিন্তু এইটা যদি থাকতো, দেখো এইটা যদি থাকতো অর্ধেক গেল এক গতিতে, আবার অর্ধেক গেল এক গতিতে, তখন কিন্তু 2xy বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম করতে হতো, তবে গিয়েই অ্যান্সার হতো। তখন কিন্তু আর এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হবে না, এটা গিয়ে ফিরে আসছে তার জন্য হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যায়, দেখো দূরত্ব কিন্তু নির্দিষ্ট বলে দিল, মানে ফিক্সড বলে দিল, 8 ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে সমদূরত্ব ফিরে আসে এত ঘন্টায়। তাহলে একই রকম রুলসে আমরা করব। যদি স্রোতের গতিবেগ এত হয়, ঠিক আছে, স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে, কুলু দিয়ে দিয়েছে, তো আমরা আগে কি করব, যে অনুকূলে আর প্রতিকূলে যে রেশিও দিয়েছে টাইম, যেহেতু বলে দিয়েছে দূরত্ব ফিক্সড, আর দূরত্ব ফিক্স মানে কি? সময়ের উল্টো গতিবেগ, গতিবেগের উল্টো
তো অনুকূলে সময় লেগেছে 8 ঘন্টা, প্রতিকূলে সেই দূরত্ব 10 ঘন্টা। এটা টাইমের রেশিও। আর টাইমের রেশিওর উল্টো বাবা কি বললাম একটু আগে? স্পিড, আর স্পিডের উল্টো টাইম। চলো এইবার এইখান থেকে একটা জিনিস দেখো, আমাদের এখানে কিলোমিটারে আছে, তো তুমি এটা আরও ছোটো করতে পারো যেহেতু ভাগা যাচ্ছে। দেখো আমরা যেটা মডিফাই করলাম, অঙ্কে যেটা দেওয়া আছে সেটা দেওয়া থাকবে, তারপরে যেটা আমরা বিপরীত করতে পারি, করে নেওয়ার পরে এটাকে তুমি ছোটো করতে পারো। ভাগ যাচ্ছে 5 2 10, আর এখানে 4 2 8 করে ফেললাম, অসুবিধা নেই। ঠিক আছে, এটাই স্পিডের রেশিও আসলে। তুমি যদি না করো কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি যদি বলো দাদা করবো না, একই বিষয়। কি করবে, করবো না করবো না? করতে হবে না দাদা, করো। করবো না মোহিত? না তাহলে চলো, আমরা লঘিষ্ঠ আকার দিচ্ছি না, তাও কিন্তু অ্যান্সার চলে আসবে। চলো তাহলে দেখো, এখানে বলছে, এখানে ভ্যারি করার মতো জায়গা দিয়ে দিয়েছে। কি আমরা এখান থেকে অ্যাকচুয়ালটা বের করাটা ফরম্যাট দিয়ে দিল কি, স্রোতের গতিবেগ দিয়ে দিল। তাহলে আমাদের হিসেবে আমরা স্রোতের বেগটা বের করব, করলে ভ্যারি করলেই বুঝতে পারবো। আমাদের হিসেবে স্রোতের বেগ কত আসছে? ওই এক আসবে এখানে। সূত্র কি বলছে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে কি আসে? এগুলো মুখস্থ রাখবে। অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে আসে কি? স্রোত। আর অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে আসে কি? স্থির। আমার দুটোই কাজে লাগবে ভাই। চলো তাহলে সেই হিসাবে আমরা যদি করি, তাহলে এখানে দেখো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করি, তাহলে কত আসছে? 2/2। তার মানে কত? 1। তাহলে দেখো আমাদেরও 1 এসছে, অঙ্কেও বলে দিল 1, তাই তো? তাহলে আনুপাতিক হারে 1 মানেই হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কেও সেটা স্রোতের বেগও 1। তার মানে অনুকূলের গতিবেগ 10 আর প্রতিকূলের গতিবেগ 8। তাহলে স্থিরের গতিবেগের সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল হচ্ছে 18/2 করলেই আসবে আমার স্থির বা নৌকার গতিবেগ 9 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? নেক্সট, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের চিনির ব্যবহারের এমনভাবে কমালো যাতে মাসিক খরচ মাত্র 8% বৃদ্ধি পায়। ওই পরিবারের আগে প্রতি মাসে 25 কেজি চিনি লাগলে এখন কত কেজি চিনি লাগে? বোঝো তাহলে এটা কি করবে? আগে 120, এখন 108 লাগছে। দেখো পার্সেন্টেজে হিসেব করো, 120% বেড়েছে। কত বেড়েছে? 5/6। আমি একটু কনসেপ্ট দিয়ে করানোর চেষ্টা করি, তারপরে আবার শর্টকাট আসছে। আচ্ছা, আগের দাম কত ছিল? 20% বেড়েছে মানে আগের দাম কত ছিল? 100 টাকা ছিল। 100 টাকা। এখন বেড়ে কত হলো? 120। এটা কিসের রেশিও? এটা দামের রেশিও। এটা বিফোর আর এটা নাও, এখন। এটা দামের রেশিও। এইবার দেখো নতুন দাম তাহলে কত হচ্ছে? 120 টাকা পার কেজি। আচ্ছা, আগের খরচ কত ছিল? 25 কেজি যদি কিনতাম, এক কেজির দাম 100 টাকা ছিল, তাহলে 25 কেজির দাম কত ছিল আগে? 2500 টাকা। 2500 টাকা। ভেরি গুড। আর নতুন খরচ কত এখন? এই যে 8% বৃদ্ধি পেয়েছে খরচ, তাহলে এই 2500-র উপরে 8% বেড়েছে খরচ, তাই না? 2500 টাকা খরচ ছিল, আর এখন কত বেড়েছে? 8% বেড়েছে। তাহলে 2500 টাকার উপরে 108% হয়েছে। ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 2700 টাকা। ভেরি গুড। তাহলে 2700 টাকা এখন হচ্ছে। এখন চিনি লাগে কত? এখন চিনির দাম কত করে? 120। তাহলে 2700 টাকাকে কয় দিয়ে ভাগ করবো? 120 দিয়ে।
120 ভাগ করে তাহলে কত হচ্ছে? 22.5 হয়। কত হয়? 22.5। তাহলে এখন কত কেজি চিনি লাগে? 22.5 কেজি। বুঝতে কারো অসুবিধা? না। পুরো পাট পাট করিয়ে দিলাম ভাই, কিচ্ছু নেই। আগে শর্টকাটটা একটু বলো না। শর্টকাট টেকনিক কি হবে তাহলে? শর্টকাট কি হবে? এখান থেকে তো শর্টকাট বেরিয়ে যায়, পার্সেন্টেজের এই 100টা শুধু লেখা লাগবে না, তাই তো? মোহিত কি বলছে? 25 ইন্টু 108, তাই তো মোহিত? ডিভাইডেড বাই কত আসছে? 120। কত হচ্ছে? এটাই শর্টকাট। হ্যাঁ, এখান থেকে 90% বের 90% মানে 2205। বুঝতে পেরেছো এটা? কে কে বুঝতে পারোনি? এটা শর্টকাট। শর্টকাট বল, এটা হচ্ছে শর্টকাট, এটাই হচ্ছে শর্টকাট। ঠিক আছে? 25 টাকাতে তোমার এখন খরচ হচ্ছে 108%, আর সেটাই তুমি এখন কত পার্সেন্ট দাম রয়েছে সেটারই দাম কত এখন? তুমি টোটাল, এটা হচ্ছে টোটাল খরচ তোমার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টোটাল খরচ। আর এটা সিম্পলি ভাবো, এখন দাম 120%, তাহলে তুমি কোনো একটা জিনিস কিনছো 120% করে, কিন্তু এখন তুমি 25 কেজি কিনেছো, তার উপরে তোমার কত টাকা খরচ হয়েছে? 8% বৃদ্ধি, মানে 108% তোমার খরচ। তো এটা কি এসে গেল? তোমার মোট খরচের পরিমাণ। আর সেটার প্রত্যেকটার দাম কত করে? 120% করে। এই পার্সেন্টেজ কেটে যায়। বুঝতে পেরেছো? এবার করো, চলে আসবে অপশানে। 12 দিয়ে হচ্ছে 100। এই 27/120, তার মানে কনসেপ্ট তো এইভাবেই তৈরি হয়। চলো, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্যটি বিক্রি করার দাবি করে, ওকে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 900 গ্রাম বাটখারা ব্যবহার করে তার শতকরা লাভ কত? তো একটা জিনিস মাথায় রাখবে, পরিমাণের উল্টো হয় কি? টাকা। টাকা। পরিমাণের উল্টো হয় টাকা। এটা বারে বারে বলি আমি। তাহলে দেখো, ব্যক্তিটা 1 কেজির পরিবর্তে 900 গ্রামের বাটখারা ব্যবহার করছে, তার মানে তার দেওয়ার কথা হচ্ছে 1000 গ্রাম, গ্রামে কনভার্ট করো সুবিধা হবে। সে দিচ্ছে কত? 900। সে দিচ্ছে 900 গ্রাম, তার মানে সে 900 গ্রামে দিচ্ছে যখন, তার লাভ হচ্ছে কত? এটা দেখো, ক্লিয়ার করে দিচ্ছি। 100 গ্রাম। দেখো, যে বস্তুটা সে 1000 গ্রামে কিনলো, সিপি, আর এটা হচ্ছে এসপি, সে বিক্রি করছে সেটা কত গ্রামে? ভালো করে বোঝো, তুমি কোনো জায়গার থেকে মানে 1 কেজি জিনিস কিনলে সেটা তুমি 900 বিক্রি করার সময় 900 গ্রাম দিচ্ছ, তার মানে কি তুমি 1000 গ্রাম কিনেছিলে আর বিক্রি করছো 900 গ্রামে। এটা কি? এটা পরিমাণ। এটা কি? এটা কি? পরিমাণ বা কোয়ান্টিটি হিসাবে। আর পরিমাণের উল্টো কি হয় বলেছিলাম আমি? দাম। পরিমাণের উল্টো হয় দাম। আর আমরা লাভ খুঁজে বিচার করবো কিসের উপরে? দামের উপরে। তাহলে তুমি 900 টাকায় নিয়ে সেটা 100 টাকা হিসাবে বিক্রি করছো, তাহলে আলটিমেটলি লাভ কত হলো? 900-তে 100, 100। শতকরাই কত? তাহলে 9-11-99, মানে 1 বাকি 11.1-9%। এই জন্যই দেখবে দাদা একটা কথা অলওয়েজ বলে, ভাই অঙ্ক শর্টকাট মুখস্থ করো না, কনসেপ্ট দিয়ে বুঝে শর্টকাট করো। বুঝতে অসুবিধা? না। ভেরি গুড, নেক্সটের দিকে যাব। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে? তো এটা
অনেকেই দেখলে বুঝতে পারবে। তো এটা 10%, এটা আমরা কী করবো, টেবিল ফরম্যাট করব। 2 বছরের ক্ষেত্রে হলে একটা সূত্র আছে, ডি ইকুয়াল টু পি ইন্টু R/100 ইন্টু R/100, আমরা 2 বছরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু আমরা 3 বছরের ক্ষেত্রে এটা করবো না। এর আমরা দুটো রুলস খাটাতে পারি। দেখো, প্রত্যেকটা অপশানই খেয়াল করলে দেখবে হাজারে আছে। কিসে আছে? হাজারের ঘরে আছে, আছে তো। তো আমরা এই 10% যেহেতু বলেছে, আমরা আসলটাকে 10%, দেখো 10% যেহেতু বলেছে অসুবিধা নেই, আমরা প্রথমে একটা সাকসেসর মেথড দেখাই, তারপরে আমরা মেন যে মেথডটা টেবিল ফরম্যাট তোমরা পরীক্ষার সময় করবে সেটাও দেখাই। আগে আমরা সাকসেসটা দেখাই। 10% মানে কি, 10 টাকার জিনিসটা কিনে, মানে সরি এখানে 10 টাকার জিনিসটা তুমি রেখে তার উপরে 10% বেড়েছে, মানে তোমার 11 টাকায় পরিণত হয়েছে। যারা বোঝো না, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু করো, 10/100 কাটাকুটি করলেই 10 টাকায় 1 টাকা। এবার সাকসেসের মেথডে 3 বছর মানে তাকে 3 বার গুণ করা, মানে কিউব করে দেওয়া। তাহলে এখানে কত হলো, 1000 হলো। এখানে কত হলো, 1331 টাকা। ভেরি গুড। এবার দেখো, এইটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে সুদ আসল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। 1000 টাকা যখন হচ্ছে তখন তোমার সুদ আসল হচ্ছে 1331 টাকা। তাহলে মিডিলে তুমি কি পাচ্ছ, তাহলে এখানে তুমি 331 টাকা এখানে সুদ পাচ্ছ। ঠিক আছে, এটা কি চক্রবৃদ্ধি সুদ। এবার তুমি এইখান থেকেই যদি বের করো 10% সরল সুদ কত হবে, দেখো 1 বছরে 10%, 3 বছরে কত হবে, 30%। তাহলে 1000-এ 30% সুদ মানে 300 টাকা। 300 টাকা। এটা আসলে কি হিসাবে, এটা আসলো সিম্পল ইন্টারেস্ট, আর এটা ছিল কি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে। তাহলে এখানে 331 টাকা আর এখানে 300 টাকা, ডিফারেন্স কত এলো, তাহলে ডিফারেন্স এলো 31 টাকা। আর অঙ্কে 31 টাকা সমান কত বলে দিল, কত গুণ বেশি ভাই, 3 গুণ। তাহলে আমাদের যে মানটা এসছে তার 3 গুণ করতে হবে। তাহলে আমরা যেটা 1000 টাকা আসল ধরেছি সেটা 1000 টাকা নয়, তার 3 গুণ করলে আমরা অ্যাকচুয়ালটা পাবো। কত হবে তাহলে, 3000 টাকা। এটা গেল হচ্ছে সাকসেসর মেথড থেকে অ্যান্সার বের করা। এবার শিখবো আমরা টেবিল ফরম্যাটটা। চলো, টেবিল ফরম্যাটটা সব থেকে সোজা আর দ্রুত হয়। টেবিল ফরম্যাট 3 বছর বলেছে, 3টে আমরা কলাম করে দিলাম। তো ওপরের পার্টটা হবে কি সরল সুদ, আর নিচ টোটালটা মিলে হবে চক্রবৃদ্ধি সুদ। চলো, আর নিচের এই পার্টগুলোই হবে কি সুদেরও সুদ, করলেই আমরা পার্থক্য চলে আসবে ইজিলি। এখানে দেখো বলছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে। এবার এখানে একটা জিনিস আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অপশানে, এগুলো একটু খেয়াল রাখবে, অপশানে কি দেখতে পাচ্ছি আমরা, হাজারে আছে। তাহলে প্রথম আমার দিমাগে আনতে হবে যে আমরা ধরবো 100 টাকা না ধরে আমরা কি ধরবো, 1000 ধরবো, তাহলে সুবিধা হবে। তুমি 100 টাকা ধরতে পারো, অসুবিধা নেই, পয়েন্ট আসবে। তবে আমরা 1000 ধরবো, যেহেতু আমার 1000-এ সব অ্যান্সার আছে। তাহলে আমরা ধরলাম যদি আমার 1000 টাকা আসল হতো, সেক্ষেত্রে আমার সরল সুদ প্রত্যেক বছরে কত হতো, 10% করে হলে 100 টাকা করে হতো। 1000-এ যদি 10% করি, ভেরি গুড। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় বছরে, প্রথম বছরে তো সুদের সুদ 0 হয়, দ্বিতীয় বছর থেকে সেই সুদেরও সুদ দিতে হয়। তাহলে 100-এ 10% মানে কত হতো, 10 টাকা। আর এখানে আনতে হতো 20 টাকা। কেন 20 আনতে হয়, কারণ এই 100 টাকা আর এই 100 টাকা, দুটো 100 টাকার তৃতীয় বছরে গিয়ে 10% করে মানে 20 টাকা হবে, তাই এখানে যা হয় তার ডবল লিখতে হয়। আবার দ্বিতীয় বছরে যে 10 টাকা হয়েছিল তারও আবার 10% সুদ, এই 10-এরও 10% সুদ মানে 1 টাকা। এইবার এই পার্থক্যটা কোথায় বলো তো, এই টোটালটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এই টোটালটা হচ্ছে কি শুধু সরল সুদ। তাহলে পার্থক্যটা হচ্ছে এই সুদের সুদটাই হচ্ছে পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যটাই এইটাই, যে চক্রবৃদ্ধি সুদ এর ক্ষেত্রে সুদের সুদ দিতে হয়। তাহলে এখানে সুদের সুদ 31 টাকা, অঙ্কে বলছে 93 টাকা। কত গুণ বেশি, 3 গুণ বেশি। তাহলে আমরা যেটা 1000 ধরেছি এরও 3 গুণ করে দাও, অপশানে অ্যান্সার। বুঝতে অসুবিধা কারোর? থাকার কথাও না। ভেরি গুড।
মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, তাও তোমাদের করানোর চেষ্টা করছি যাতে তোমাদের হেল্প হয়। চলো, কোনো ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। এটা আমরা দুই রকম মেথডে করতে পারি। চলো, বাকি 40 ওভারে রানের গড় কত হলে, এটা প্রিভিয়াসের কোশ্চেন, সোজা আছে। রানের গড় কত হলে মোট রান এত, এটা কিছু করা লাগবে না, মেইনলি করে দাও। দেখো, গড় রান হচ্ছে প্রত্যেক ওভারে 3.2, আর টোটাল তাহলে কত হবে, গুণ করলে পেয়ে যাবে। 32। পয়েন্ট তুলে দাও, গুণ করতে 32 পারা যারা কোনো অসুবিধা নেই, 10 কেটে যাবে 32, টোটাল এলো 32। কিন্তু তোমার টার্গেটেড রান কত বলে দিয়েছে, 282। তোমাকে 282 রান করতে হবে, তার মধ্যে তুমি প্রথম 10 ওভারে 32 রান করে ফেলেছো, বাকি আছে আর কত রান, 250। 250 রান আর বাকি আছে। এবার এই 250 রান করতে হবে তোমাকে 40 ওভারে। এবার গড় চেয়েছে প্রত্যেক ওভারে, তাহলে এই 40 দিয়ে ভাগ করে দেবো, করলেই তো গড় চলে আসবে। 4 দিয়ে ভাগ করো 25কে, 4 6 24, এক বাকি, এককে তো 4 দিয়ে ভাগ করো, 1-এর 4 মানেই 25, তোমরা জানো, তার মানে 6.25, অপশন নাম্বার এ। সিম্পল। নেক্সট 11 দাগ কী বলছি দেখা যাক। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, গসাগু দিয়ে দিয়েছে, সংখ্যাদের লসাগু। তোমাদের আমি সিম্পল মেথড শিখিয়েছিলাম মনে আছে, যে অনুপাতের সঙ্গে যদি আমরা গসাগুটাকে গুণ করি তাহলে কি পাই, মেন সংখ্যা, অ্যাকচুয়াল সংখ্যা পাই। তার মানে এখানে 3-এর সঙ্গে যদি গসাগু গুণ করি, 3 4 12, এটা হচ্ছে একটা সংখ্যা, আর 4 4 16, এটা হচ্ছে একটা সংখ্যা। এবার এদের লসাগু কত হবে তোমাদের সবারই জানো, 48 হবে। এবার এটা ছাড়াও আমরা কি করে করব, সিম্পলি আমরা আনুপাতিক হারে লসাগু কত হয় বের করব। 3 আর 4-এর লসাগু কত হবে, 12। যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, তাই ওদের গুণফলটাই লসাগু। কিন্তু একটু আগেই যে বললাম, অনুপাতের সঙ্গে যাই করব না কেন, অ্যাকচুয়ালটা আনতে গেলে কি গুণ করতে হয়, লসাগু গসাগুর অঙ্কে গসাগুটা গুণ করে দাও, অ্যাকচুয়াল মান চলে আসবে। আনুপাতিক হারে লসাগু এলো 12, যখনই আমি গসাগুটাকে গুণ করে দেবো তাহলে অ্যাকচুয়াল সংখ্যাগুলোর লসাগু চলে আসবে। তাহলে তুমি অ্যাকচুয়াল সংখ্যা বের করেও করতে পারো, এটা করেও করতে পারো, ঠিক আছে, কিন্তু এটাই করবে। নেক্সট, এই যে আমি অঙ্ক করাতে করাতে বলছি যেগুলো না, এই পয়েন্টগুলোই মাথায় রাখতে হয় অঙ্কের সময়, আর কিছু না। অঙ্ক হাতে খোঁড়া সিংহভাগ নয়। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি 8, সংখ্যাটিকে থেকে 18 বিয়োগ করলে অঙ্কোদয়ের স্থান পরিবর্তন। এই অঙ্কটা হচ্ছে তোমার কি, অপশান টেস্ট করতে হবে। তাহলে আমার কোন অঙ্কটা অপশান টেস্ট সেটাও বুঝতে হবে। তাহলে এই অঙ্কটা হচ্ছে অপশান টেস্ট, মাথায় রাখতে হবে। এই টাইপগুলো আসা মানে অপশান টেস্ট করবে। অঙ্কোদয়ের সমষ্টি প্রত্যেকটা অপশান দেখলেই বোঝা যাবে অঙ্কোদয়ের সমষ্টি 8 আছে। তাহলে প্রথম শর্ত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, দ্বিতীয় শর্তটা নিয়ে আর মাথা ব্যথা। এইবার 18 বিয়োগ করলে অঙ্কোদয়ের স্থান পরিবর্তন। আচ্ছা, তার মানে এর থেকে যদি আমি 18 বিয়োগ করি হতে হবে কত আমার, 35। এর থেকে যদি আমি 18 বিয়োগ করি হতে হবে কত আমার, 26। এর থেকে যদি আমি 18 বিয়োগ করি হতে হবে কত আমার, 53। দেখো এবার একটা জিনিস ভাবো, এটা তো হবেই না কোনো মতে, কারণ আমি যে মানটা থেকে কমাচ্ছি তখন তো মান বাড়বে না, তখন তো আরও কমে যাবে, তাহলে এটা হওয়া সম্ভব না। এটাও সেম, উল্টালে 62 হবে, 26 থেকে 18 কমানো মানে আরও কমে যাবে, তাহলে এটাও হওয়া সম্ভব না। তাহলে এর মধ্যে থেকে যে কোনো দুটো। এবার 62 থেকে 18 বিয়োগ করলে কখনোই কি 26 সম্ভব, সম্ভব না, তাহলে এটাও অ্যান্সার না, কিন্তু এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এগুলো ভাই খুবই সোজা, এগুলো খুবই সোজা, শিখিয়েছে অনেকবার। বলো 13 দাগ কী হবে, 13 দাগ কী হবে? এই টাইপের অঙ্কে কি দেখো, এই টাইপের অঙ্কটা হচ্ছে এমনভাবে রয়েছে, 1/1/3, এটা অ্যাকচুয়ালি ইন্টু 1/1/4, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। 3 অক্ষে 3 মাইনাস আছে মানে বিয়োগ করতে হয়,
3 × 3 মাইনাস আছে 1, তার মানে কত হবে? 2/3 2/3। ভেরি গুড। ইন্টু এখানে কি আছে? 4 × 4 মানে 3/4। 3/4 এটা দেখলে বোঝা যাচ্ছে কোন দিক দিয়ে কাটছে। দেখবে যে ওপর নিচে কেটে গেল, তার মানে প্রথমে যে মানটা রয়েছে ওপরে রয়েছে, তাহলে এটা ওপরে থাকবে, আর শেষের যে মানটা থাকবে সেটা শেষে থাকবে। তাহলে শেষেরটার ক্যালকুলেশন করলে কত হবে ভাই? n-1/n। তাহলে কি আসবে? এন। ওকে, এ দেখো এটা তো এন অ্যাকচুয়ালি রয়েছে 1 দ্বারা একটু ক্লিয়ার করে দিই, এটা মানে রয়েছে কি 1/1 তার মানে এটা ক্যালকুলেশন করলে এন অক্ষে এন, n-1/n এটা আছে। তাই তো এবার একটা জিনিস দেখো, এটার যদি অঙ্কে বলছে এটার যদি প্রথম মান থাকে মানে ওপরের মান থাকে, এটার কি হবে? শেষের মান থাকবে। আর এটার যদি প্রথম মানটা না কাটে মানে থেকে যায়, তাহলে এটার হবে ওপরের মান, কারণ এই ক্রস করে প্রত্যেকটাই কেটে যাবে। তাহলে এটাই ওপরে আছে মানে লাস্টেরটার নিচের মানটাই থাকবে। তাহলে অ্যান্সার কত হবে? 2/n। বুঝতে কারোর অসুবিধা? চলো নেক্সট, সিম্পলিফিকেশান থেকে ছিল এটা। এও একটা আছে খুব সুন্দর, বিভাজ্যতার নিয়ম থেকে আছে। এখানে দেখো প্রত্যেকটাই বেস সমান, খেয়াল করেছো? হ্যাঁ। প্রত্যেকটা বেস সমান। ভেরি গুড। চলো তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে নেব কত? 3/21 কমন নিয়ে নেব। 3/21 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকছে কি? প্রথমে 3-এর পাওয়ার কিছু নেই মানে 0 পড়ে থাকবে, 0 পড়ে থাকবে। তারপরে কি? 3-এর পাওয়ার দেখো 21 নিয়ে নিচ্ছি মানে 1 পড়ে থাকছে। 3-এর পাওয়ার 23 এর ভিতরে 21 নিয়ে নিয়েছি মানে 2 থাকবে। 3-এর পাওয়ার 21 নিয়ে নিয়েছি মানে 24-এর থেকে 3 থাকবে। এবার এটা করো, এই 3-এর পাওয়ার 21 রেখে দাও, কোনো অসুবিধা নেই। এবারে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটা কিন্তু ভাই 0 লিখো না ভুল করে, সেটার মান হচ্ছে কিন্তু 1। তোমার মাথায়ও যদি পাওয়ার 0 থাকে তুমি হচ্ছে 1। তাহলে 3-এর পাওয়ার 1 মানে 3 অক্ষে তো 3ই হবে, আর 3-এর স্কোয়ার মানে 3×3 = 9 হবে, আর 3-এর কিউব মানে 27। টোটালি যোগ করলে কত আসছে? এখানে ইন্টু এদিকে 40। ঠিক আছে, 40 আছে। এইবার এইখানে তোমাদের এইবার কেসরি টান বেঁধে যাবে, সমস্যা বেঁধে যাবে, কোনটা ভাই অ্যান্সার? এইটা নিয়ে আর কোনো কাজ নেই, এটা নিয়ে কোনো কাজ নেই, এটার কথা ভুলে যাও। কাজ কোনটা নিয়ে? এটা নিয়ে হচ্ছে কাজ। এবার এই অপশান অনুযায়ী তোমাদের কোনটা অ্যান্সার হবে তোমরা তো বুঝতে পারছো না, যে 16 দিয়েও 40 ভাগ যায় না, 30 দিয়েও ভাগ যায় না, 11 দিয়েও ভাগ যায় না, 25 দিয়েও ভাগ যায় না। মহা বিপদে তোমরা পড়েছো। এইবার কি করা যায়? চলো ভাই, এই 40টাকে এবার ভাঙো। 40টাকে ভেঙে আমি কি লিখতে পারি ভাই? 40কে 5 এবং 8 দিয়ে ভাগ করা যায়, অপশানে 40 নেই। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি অপশানে 5 বা 8 থাকতে হতো, ঠিক আছে, অপশানে থেকে যাবে, এখানে নেই, ঠিক আছে। এবার এখানে ক্লিয়ার করে দিচ্ছি ভাই, এখানে ক্লিয়ার আমি করছি, চাপ নিও না। এখানে 3-এর পাওয়ার 21টা এখানে লাগিয়ে দেখো, বলে দিচ্ছি। আর 40কে ভাঙলে কত হবে? 5 আর 8। ভেরি গুড। আচ্ছা, এই 8 আছে তো, এবার যদি এটা আমরা করি, 8কে ভাঙলেও বা কত আসে? 2-এর পাওয়ার কত আসে? 4 আসলে তো এক প্রকার হতো না গো, এটা আসবে না, এটা ভুল আছে। হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। এর থেকে 4 দিয়ে ভাগ, ওই মানগুলো 4 দিয়ে ভাগ করে যে 1 2 3 এরকম করে করলে হবে না? কোনগুলোর কথা বলছো? ওই 4 দিয়ে ভাগ করি আমরা, ওই উপরে মান থাকলে পাওয়ারে। 4 দিয়ে কেন ভাগ করবে এখানে ভাই? এখানে 4 দিয়ে ভাগ করার কি সেই অঙ্ক নাকি এটা?
তুমি বলতে চাইছো যে এখানে 4 দিয়ে ভাগ করে তুমি পাওয়ারটাকে করে করে নেবে কত, 3 পাওয়ার 1, তারপর হচ্ছে 3 পাওয়ার 2, তারপর হচ্ছে 3 পাওয়ার 3, তারপরে 3 পাওয়ার 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, মানে 4ই রাখতে হবে। এটার কথা বলছো? হ্যাঁ এটা করে দেখো, যদি আসে হবে অবশ্যই। তাহলে এখানে কত আসছে, 3 প্লাস 3 তিরিকে 9 প্লাস 3 পাওয়ার 27 প্লাস 3 পাওয়ার 4 মানে 81, যোগ করলে কত আসছে, আসলে হয়ে যাবে, অসুবিধা নেই। 120 মানে 3 দিয়ে ভাগ যায় এটা। 120 3 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ এটা তো হচ্ছে, তাহলে এইভাবেই করবে, 3 দিয়ে হচ্ছে। কিন্তু এই অঙ্কগুলো এইভাবে থাকে না সাধারণত, ঠিক আছে? হ্যাঁ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটাই করো তাহলে। 4 দিয়ে কেন ভাগ করা হয় বলো তো? দেখো প্রথম যে রুলসটা দেখালাম, যে এখানে ইন্টু 40 আছে, এই 40 সংখ্যাটা দেখবে অপশানে কোনটা দিয়ে ভাগ যায়, সেটা হবে অ্যান্সার। যদি দেখো যে অপশানে নেই, তাহলে সেকেন্ড মেথড যেটা শেখালাম সেটা করবে। কি বললাম, বোঝা গেল? বোঝাতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ আরেকবার বলো একটু। এ বাবা, আগের মেথডটা বুঝতে পেরেছো তো? যদি দেখো যে এই যে অপশানে 40 পেলে না লাস্টে, 3 পাওয়ার 21 ইন্টু 40 এলো, 40টা যদি কোনো 40 মানে অপশান যেগুলো আছে, সেই অপশানগুলোতে যদি 40টাকে ভাগ যেত, তাহলে সেটাই আনসার হতো। যখন আসবে না তখন এই মেথডটা অ্যাপ্লাই। কি মেথড দেখো, 4 দিয়ে পাওয়ারকে ভাগ করতে হয়। কেন ভাগ করতে হয়? কারণ রিপিট হয়, ইউনিট ডিজিট দিয়ে করছি, সাধারণত এটা ইউনিট ডিজিটে করা হয়। হ্যাঁ, যেহেতু রিপিট হয় সেই হিসাবে। অ্যাকচুয়ালি এই মেথডটা এখানে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু অপশানে যেহেতু ওটা নেই, তাই সেকেন্ড হিসাবে এটা আমরা করছি। তো আমরা 4 যদি ভাগ করি, তাহলে কত হয়ে যাবে, 3 পাওয়ার 4 5 20, অড অড আছে কত, অবশিষ্ট 1 আছে। এখানে 4 দিয়ে ভাগ করলে পাওয়ারকে 4 5 20 2 আছে, এখানে 4 5 20 3 আছে। কিন্তু যদি পুরোপুরি 4 দিয়ে ভাগ চলে যায়, তখন পাওয়ার 4ই রাখতে হবে। দেখো 24কে 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে পাওয়ার 4ই রাখতে হবে, এটাই বলেছিলাম। ঠিক আছে, এই মেথডটা অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে 120 আসছে, সেটা ভাগ যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল মেথড হচ্ছে আগেরটা। আর অপশানে তোমার থাকবে যে 40-এর মাল্টিপল কোনো না কোনো অপশানে থাকবে, 5 বা 8 বা 20, এরকম একটা তোমার অপশানে থাকবে, চাপ নেই। নেক্সট, একটি তামার তারকে বর্গাকারে বাঁকালে তার ক্ষেত্রফল হয় এত বর্গ সেন্টিমিটার। এই তারটিকে বৃত্তাকারে বাঁকালে তার দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল কত হবে? সিম্পল। তার মানে বলতে চাইছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহুয়ের স্কোয়ার মানে এ স্কোয়ার। আর এইটা সমান সমানই কী করতে বলেছে, যে তারটিকে বৃত্তাকার করতে বলেছে। সমান মানে ক্ষেত্রফল সমান, বৃত্তাকার মানে সূত্র কি বলছে, পাই আর স্কোয়ার করতে বলেছে, তাই তো? মানে তার দ্বারা বেষ্টিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, এইটাই চেয়েছো তো নাকি? এবার তোমাকে এখানে আসতে হবে, ওই তারটিকে বৃত্তাকারে বাঁকালে তার দ্বারা বেষ্টিত অঞ্চলের ক্ষেত্রফল, তার দ্বারা অঞ্চলের বেষ্টিত। তোমরা এক বলছো আর আগে করছো, চলো কি আছে দেখে নি। আগে এখান থেকে বাহুর সঙ্গে হ্যাঁ, তাহলে ভুলভাল বকছো কেন? চলো এখানে আসি। প্রথমেই বলেছে একটা বড় ক্ষেত্র, এঁকে নিলাম একটা বড় ক্ষেত্র। এইবার এখানে বলছে একটি তামার তারকে বর্গাকার বাঁকালে, এটা বর্গাকার বেঁকিয়ে দিলাম। এটার টোটাল যে ক্ষেত্রফলটা বলে দিল কি 121 আছে। এবার এখান থেকে আমরা কি করতে পারি, বাহু সংখ্যা, বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। বাহু সূত্র কি বলছে বর্গক্ষেত্রের, বাহু ইন্টু বাহু বা এ স্কোয়ার। বাহু ইন্টু বাহু বা এ স্কোয়ার একই বিষয়। তো এটা সমান সমান 121। তাহলে শুধু এ সমান সমান কত হবে, এ পাশে স্কোয়ার মানে ও পাশে রুট, তোমরা জানো যে দুটো গুণ হয়, তার মানে 11। তাহলে এই বাহুর ভ্যালু হচ্ছে 11, এই বাহুর হচ্ছে ভ্যালু 11। ওই তারটিকে বৃত্তাকারে বাঁকাতে হবে, তার মানে এইটুকু তো বুঝতে পারছো আমরা যে এই তার তো এইটুকু, এই যে এই তার, এইটা হচ্ছে তার,
এই তারটাকে যদি গোল করতে হবে, তাহলে গোল করলে তো কি সেম থাকবে, কি পরিসীমা, পরিসীমা। তাহলে পরিসীমা হবে সেম। গাধার দল, তাহলে প্রথমে ভুলভাল বকছিলে। তার মানে কি 4a = 2πr, বুঝতে পেরেছো? 2πr কার ভ্যালু? এটা হচ্ছে পরিসীমা কার? বৃত্তের। তাহলে এখানে 4a মানে কত হয়ে যাবে? 44। 11 হচ্ছে এর ভ্যালু, তাহলে 4 × 44। আর এখানে 2πr, তাহলে আর এখানে ক্ষেত্রফল চেয়েছে, মানে পাই আর স্কোয়ারের দরকার তোমার, পাই আর স্কোয়ারের ভ্যালু দরকার। তাহলে এখান থেকে তুমি ভ্যালু পেয়ে যাচ্ছ, তাহলে 2π মানে কি হচ্ছে 22/7 × r। তাহলে এখান থেকে তুমি দেখো 22 × 2 = 44, কেটে গেল। তাহলে কি পড়ে আছে আর এর ভ্যালু? আর সমান কোনাকুনি গুণ করলে 7, আর এর ভ্যালু 7। 14 কোথায় রে বাবা? আর এর ভ্যালু 7। দেখো সমান ওপর উপরে কেটে যায়, 22 × 2 = 44, এই দুটো এই যে 2 গুণ আছে না, ডাইরেক্টলি কেটে দিয়েছি। তাহলে আর এর ভ্যালু 7 পেয়েছো, এবার পায়ের স্কোয়ার করে দাও, তাহলে 22/7 × 7 স্কোয়ার মানে 7 × 7 পায়ের স্কোয়ার। তাহলে 7 7 কেটে গেল, 7/22 = 154। তাছাড়া অনেকেরই মুখস্থ যে আর এর ভ্যালু 7 হলে হয় 154। অঙ্ক বুঝতে হবে আর করতে হবে, কিচ্ছু না। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের পার্থক্য 3 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সূত্র তো শিখেছো, কি শিখেছো? অবশ্যই, সমকোণী মানেই তো ট্রিপলেট। সমকোণী মানে কি? ট্রিপলেট না? মাথায় রাখবে, সমকোণী ত্রিভুজ মানে ট্রিপলেট। ট্রিপলেট মানে কি? ওই সেই পিথাগোরাসের সূত্র মনে আছে, অতি স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কি অতিভুজের স্কোয়ার, এটা বলে দিয়েছে অতি স্কোয়ার = লম্ব স্কোয়ার। লম্বকে ধরে নিলাম এ আর ভূমিকে ধরে নিলাম বি, তাহলে অতিভুজের স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা বলে দিল। ঠিক আছে, আবার এখানে বলে দিয়েছে a - b = কত? 3, এটা তো বলে দিয়েছে, ঠিক তো? তাহলে এইখানে আমরা কি করতে পারি? টিপলেট হচ্ছে এটা 9 12 15, এটা টিপলেট। তো বুঝতেই পারছো, যারা যারা জানে তাদের তো বলার কোনো প্রয়োজন নেই। 9 12 15 ট্রিপলেটরা সবাই জানে, কারণ 3 4 5 এগুলো কি ট্রিপলেট, এদের মাল্টিপল দেখো। ঠিক আছে, এটা ট্রিপলেট আমাদের জানা। যাদের জানা আছে তাদের অসুবিধা নেই, যারা জানা নেই তাদের করতে হবে। কী করে করতে হবে? ভাই কথা কও, ভালো লাগবে। কথা বলবে না? যা, এখান থেকে আমরা একটা ভ্যালু করতে পারি। কি করতে পারি? দেখো, যেখানে একটা মান আমরা বের করব, এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করতে পারি। এ সমান তাহলে কি বলতে পারি? 3 + b বলতে পারি তো? তাহলে এ সমান 3 + b। ঠিক আছে, 15² মানে কত এসে গেল? তাহলে 225। আর এখানে স্কোয়ার মানে কি লিখবো? এই ভ্যালুটা লিখবো, তাই তো নাকি? তার মানে এদের হোল স্কোয়ার লিখবো। এর স্কোয়ার আছে মানে কি, এটার হোল স্কোয়ার লিখবো। এর হোল স্কোয়ার সূত্রটা এখানে আমি ক্লিয়ার করে নিই ডাইরেক্টলি। তাহলে কত হয়ে যাবে? 9² + 2ab মানে কি 2ab + b²। আলটিমেটলি কি এলো? 9 + 3 × 2 = 6b + b² এলো তো? তাহলে এই স্কোয়ার সমান এই মানটা এলো, 9 + 6b + b², আর এই দিকে প্লাস b², এটা এলো। এখানে আমরা 225কে রেখে দিলাম, সমান এখানে আসছে কত? দেখো ভাই, আচ্ছা আমরা এই পাশে 9টাকে এই পাশে নিয়ে এসে একেবারে কমিয়ে নিই নাকি? কমিয়ে না, চলো কমিয়ে নিই। তাহলে কত হবে? 925কে এই পাশে যদি 9টাকে এই পাশে নিয়ে বিয়োগ হয়ে যায়, 216 হয়ে যায়। চলো কমিয়ে নিলাম। আর এখানে কী হয়ে যাচ্ছে?
2b² হয়ে যাচ্ছে, আর এদিকে প্লাস 6b, দুটো b² হয়ে গেল, তাই তো নাকি? এবার এটাকেই যদি আমি সাজিয়ে লিখি, মিডিল টার্ম আসবে যে 2b² প্লাস 6b মাইনাস 216। দেখো এটাকে কিন্তু এক পাশে নিয়ে, এ পাশে ছিল এক পাশে নিয়ে নিচ্ছি, ইকুয়াল টু 0। এবার একটা মিডিল টার্ম চলে আসবে, তাই তো? এবার একটা কাজ করি আমরা, কমন নিয়ে নাও। কি কমন নিয়ে নেবো? প্রত্যেকের ভিতরে 2 করে কমন নিয়ে নাও। প্রত্যেকের ভিতরে 2 করে কমন নিয়ে নিচ্ছি। প্রত্যেকের ভিতরে 2 করে কমন নিলে কী হচ্ছে? b² প্লাস 3b মাইনাস 108 ইকুয়াল 0। তোমাকে ক্যালকুলেশন করে কি করতে হয়? মিডিল টার্ম কি বলছে? মিডিল টার্ম বলছে কি, যে গুণ করে তোমাকে 108 করতে হবে, আর এখানে মাইনাস আছে মানে বিয়োগ করে সেই দুটো সংখ্যার বিয়োগফল 3 আনতে হবে। অঙ্কেও 3 বলে দিয়েছে। চলো, তার মানে কি 9 বারং হয় 108। কত? 9 বারং। এই যখনই 9 বারং 108 তখনই বোঝা গেল ওইগুলোর ভ্যালু হচ্ছে 9 আর 12। কি এলো? 9 আর 12। আর করার দরকার নেই মিডিল টার্মে। তাহলে 9 আর 12 পেয়ে গেলে, ভূমি লম্ব আর ভূমি পেয়ে গেলে কত? 9 আর 12। বোঝা গেল? তাছাড়া ট্রিপলেট মুখস্থ করবে পরীক্ষায়, কিন্তু ট্রিপলেট মুখস্থ রাখার জন্যই দেয়, আর না হলে এইভাবে তোমাকে করতে হবে, টাইমটা নষ্ট হবে, আর কিছুই না। ঠিক আছে, চলো তাহলে এইবার কি আসলো? তাছাড়া তোমাদের আর একটা শর্টকাট উপায় বলে দিই। 15² কত ভাই? 225। তাহলে এমন দুটো সংখ্যা ভাবো পাশাপাশি যাদের বিয়োগফল 3 এবং স্কোয়ারের যোগফল এইটা। ঠিক আছে, তাহলে কি ভাবা যায়? সিস্টেম শিখিয়ে দিই নাকি? চলো, কি করবে? যে মানটা থাকবে, শিখিয়ে দিই ভাই, আমি তো আছি। যে মানটা থাকবে তার অর্ধেক করবে। অর্ধেক করলে কত আসছে বলো ভাই? অর্ধেক করলে কত কতর কাছাকাছি আসছে? 112 পয়েন্ট সামথিং। কি করবে? এদের আশেপাশের সংখ্যা নিয়ে চেষ্টা করবে। তাহলে এদের আশেপাশে যদি হয়, এর আগেরটা কত, এর পরেরটা কত করে দেখো। 10-এর স্কোয়ার 100, 11-এর স্কোয়ার 121 হচ্ছে না, যোগ করলে দেখো আসবে না, কমিয়ে না। 12 ধরো, 12-এর স্কোয়ার 144, কিন্তু 10-এর স্কোয়ার 11-এর স্কোয়ার ধরলে হচ্ছে না। 9-এর স্কোয়ার ধরো, কত হয়? 225 চলে আসবে। এইগুলো তোমার দিমাগ লাগাতে হবে, তবে গিয়ে হবে। আর এইগুলো কখন হবে? যখন অঙ্ক প্র্যাকটিস করবে, না হলে এই গতানুগতিক নিয়ম করে টাইমটা নষ্ট। আর ট্রিপলেট জানা থাকলে তো আর কোনো কথাই নেই। তাহলে ওইদিকে ভূমি আর লম্ব পাওয়া গেলে এটা। ঠিক আছে, এবার সূত্র চলে আসে। সমকোণ ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। গল্প শেষ। তাহলে 6-9-54 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, কতজন আছো? বেশি জন নেই আমি জানি, কারণ তোমাদের ধৈর্য নেই, জানি তো। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত? কিচ্ছু করার দরকার নেই। একটা জিনিস অলওয়েজ বলি আমি, যে 20% বৃদ্ধি মানে কত পার্সেন্টে দাঁড়িয়েছে এখন? 120%। ইন্টু 10% হ্রাস মানে কত পার্সেন্টে দাঁড়িয়েছে? 90%। বা যেহেতু পার্সেন্টেজের গল্প, 100 দিয়ে ভাগ করে দাও, গল্প শেষ। 9 বারং কত? 108। তাহলে 108% দাঁড়িয়েছে মানে কতটুক বৃদ্ধি পেল? 8% বেড়ে গেল। কম হলে কম, বেশি হলে বেশি, তাহলে এখানে 8% বেড়ে গেছে। এইটাই করবে, আর কিছু করার দরকার নেই। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গুলিয়ে, আচ্ছা, একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে? কিচ্ছু না, কিচ্ছু না। কি শিখিয়েছিলাম? শিখিয়েছিলাম কি? আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি কি শিখিয়েছিলাম? যে ছোটগুলোর কিউব। কি? ছোটগুলোর কিউব। ঠিক আছে, ছোটগুলোর কিউব বাই বড়টার মান করলেই চলে আসবে, তাই তো?
যোগফল করলেই চলে আসবে। গোলকটি ব্যাসার্ধ চেয়েছে, হুম। তাহলে এইটার ভ্যালু চলো করি তাহলে। এই ছোটোগুলোর কিউব মানে 3 কিউব 27। দেখো আয়তন গোলকের ক্ষেত্রে আয়তন হয়, তাহলে এটা হবে 27 আয়তন, প্লাস এটা কত হবে 64, এটা কত হবে 125, টোটাল কত হলো? 216। তাহলে এই 216 হচ্ছে কি বড় নিরেট গোলকের আয়তন। ক্লিয়ার? এবার বলেছে কি ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ মানে কি? আয়তনের ক্ষেত্রে কি বলেছিলাম? ব্যাসার্ধ চাইলে বা বাহু চাইলে কিউব করতে হয়, আয়তনের ক্ষেত্রে কিউব করতে হয়, ক্ষেত্রফলের ক্ষেত্রে রুট করতে হয়। তাহলে সিম্পলি করে দাও, 216 কার কিউব? 6। ব্যাস এইটুকু, আর কিচ্ছু না, কোনো সূত্রপুত্র দেখার দরকার নেই। নেক্সট, এটা তো ভাই পারা উচিত, এটা তো বলা উচিত না আমার, এটা তো শিখিয়েছি। এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি 3 হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x, এটা শিখিয়েছি, এটা তো বলা উচিত না। কত হয় বলো? এটা অনেকবার শেখানো অঙ্ক আমার। হ্যাঁ, এটা আমি তোমাদের সূত্র কি শিখিয়েছিলাম, যে এটা তো তোমাদের সূত্র কি এটা তো জানারও দরকার। দেখো এটা অ্যাকচুয়ালি দেখো আমরা এটা কি করি, যে মানটা থাকে তার কিউব করি মাইনাস 3 ইন্টু, হ্যাঁ যে ভ্যালুটা থাকবে তার সঙ্গে 3-এর সঙ্গে গুণ আছে, তাহলে আলটিমেটলি 3-এর কিউব কত হয়? 27 মাইনাস 9। এবার এটা কেন হয়? সূত্র থেকে হয় ভাই। এই যে এটাকে যদি আমি, এই যে এক্সটাকে যদি আমি এ ধরি আর 1/xকে যদি আমি বি ধরি, তাহলে এটা কি দাঁড়ায়? এ কিউ প্লাস বি কিউ, তাই তো? এই সূত্র থেকে সব আসে শর্টকাটগুলো। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি জানি আমরা? এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এ প্লাস বি। তাহলে কি হলো ভাই আলটিমেটলি? তার মধ্যে এটাই দাঁড়ালো এক্স প্লাস 1/x এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1/x। তো এই একই গল্প দাঁড়ালো। সেই জন্যই তো আমরা করছি যে এখানে যে ভ্যালুটা, সেই ভ্যালুটার কিউব করছি, তাহলে 3-এর কিউব এইখান থেকে আসলো, মাইনাস, আচ্ছা মাইনাস 3, আচ্ছা 3, আর এখানের মানে তো এইটার ভ্যালুই তো 3 ইন্টু 3। এইটাই তো শর্টকাট, এটা কনসেপ্ট। এ প্লাস বি কিউ এর হোল কিউ মানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র থেকে আসছে, এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এ প্লাস বি, সেইখান থেকে তো শর্টকাটটা আসলো। তাহলে এখানে কত যে 27 মাইনাস 9। এই জন্যই শর্টকাটলি বলা হয় এমন যদি থাকে এর কিউব করবে মাইনাস 3 ইন্টু যে ভ্যালুটা আছে। তাহলে এখানে কত এসছে? 18, অপশান বি। বুঝতে পেরেছো তো? বুঝতে কার অসুবিধা হচ্ছে? আজকের লাস্ট ম্যাথ। বলো। লাস্ট ম্যাথ আজকে। এটা কত হবে বলো? কোনটি সত্য তোমাকে এটা বলতে হবে। এ পাওয়ার এক্স ইকুয়াল টু বির পাওয়ার ওয়াই ইকুয়াল টু সির পাওয়ার জেড এবং বি স্কোয়ার সমান সমান এসি, তবে নিচের কোনটি সঠিক? এটাকে করে দেখাতে হবে নাকি? চলো করে দেখান। চলো, এখানে ধ্রুবক ধরে নিতে হয়। কি করতে হয়? ধ্রুবক ধরে নিতে হবে। গতানুগতিকভাবে যদি আমি করি, এখানে কি বলছে? এ সমান সমান পাওয়ারে বলছে এক্স, তাই তো? তাহলে আমি যদি এর পাওয়ার এক্স মানে প্রত্যেকটা জায়গায় ধ্রুবক, মানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এইটা ধ্রুবক। মানে কি? ধ্রুবক মানে হচ্ছে এর পাওয়ার এক্স ইকুয়াল টু বির পাওয়ার ওয়াই ইকুয়াল টু সির পাওয়ার জেড সমান সমান কে ধরি। ছোটোবেলায় করেছিলে মনে আছে? ছোটোবেলায় করেছিলে মনে আছে কি? কথা বলবে না, শুনতে পাচ্ছ না আমার কথা ভাই? হ্যাঁ, এটা হচ্ছে কে ধ্রুবক ধরে নিই, মানে এদের ভ্যালু প্রত্যেকেই কে, এর ভ্যালু ওকে, এর ভ্যালু ওকে, এর ভ্যালু ওকে। চলো,
তাহলে এইখান থেকে এর পাওয়ার এক্স ইকুয়াল টু, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপরটা কিন্তু ডাইরেক্টলি করবো। তাহলে এ সমান সমান কী হবে, হ্যাঁ দাদা, কে সমান সমান 1/x, এটা বোঝো তো? হ্যাঁ দাদা। এ পাশে পাওয়ার থাকলে ও পাশে 1/x হয়ে যায়, এটা বোঝো? হ্যাঁ রুট মানেই তো ওইটা, রুট মানেই ওইটা, শেখনি এগুলো? যাই হোক, 1/, হয়ে যায় 1/, মানেই রুট, সেটা পাওয়ার যখন হয়ে যায়। যাই হোক, এটা আসলো। তাহলে বির ভ্যালু এই হিসেবে কত আসবে, বি সমান সমান কে এর পাওয়ার 1/y, এক্স ওয়াই আর সির ভ্যালু কত আসবে, কে এর পাওয়ার 1/z। এটুকু ক্লিয়ার? এইটুকু হ্যাঁ দাদা। এইটুকু ক্লিয়ার করলে এবার দেখো অঙ্কে বলে দিয়েছে শর্ত একটা, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। বি স্কোয়ার ইকুয়াল টু এসি মানে কি, বির ভ্যালু কত, এইটা। তাহলে এখানে লিখতে পারি কে এর পাওয়ার 1/a তার স্কোয়ার সমান সমান এসি। এর ভ্যালু কত, কে এর পাওয়ার 1/x 1/x ইন্টু কে এর পাওয়ার 1/z। এইখান থেকে আমরা কি পাই, স্কোয়ার মানে কি গুণ হয়, ওপরে গুণ হয়, দেখো 1/y, তো যদি গুণ 2 করি তার মানে কি হয়ে যাবে, 2/y হয়ে যাবে, তাই তো পাওয়ার? হ্যাঁ তাহলে কে এর পাওয়ার 2 গুণ হয়ে গেছে, স্কোয়ার হয়েছে মানে 2 গুণ হয়ে গেছে, 2/y হয়ে গেল পাওয়ার, ইকুয়াল টু। এবার তোমাদের আমি কি শিখিয়েছিলাম, বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। ভেরি গুড। বেজ যদি সমান হয় পাওয়ার হয় যোগ, তাহলে মানে কি হয়ে গেল 1/x প্লাস 1/z। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? এবার বেজ উঠে গেল, বেজ উঠে গেল, তাই তো? কারণ ভিত্তি বা বেজ যদি সেম হয় ঘাত হয়ে যায় সমান, তার মানে 2y এর ভ্যালু হচ্ছে এইটা, 2y এর ভ্যালু এইটা। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 2y সমান সমান যদি এইটা হয়, হ্যাঁ, তাহলে শুধু y সমান সমান কী হতে পারে, আমরা এলসিএম করে দাও, আগে 2/y রাখো, দিয়ে এখানে যদি আমি করি তাহলে নিচে হবে xz, ওপরে হবে x প্লাস জেড, সাজিয়ে লিখলাম আর কিছুই না, ওই জেড প্লাস এক্সও যায়, এক্স প্লাস জেডও তাই, ঠিক আছে? তাহলে শুধু y সমান সমান কী আসবে, এই দুইটা কি হয়ে যায়, এই সঙ্গে উল্টে যায়, জানো তো? এটা বোঝো কি তোমরা? ক্যালকুলেশন অনেক কিছু জানো না তোমরা, গুণ টুন করতে পারো না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার আছে তো? তাই বলো। ঠিক আছে, এটা আমি এই কোণার দিয়ে করছি, হ্যাঁ। এবার দেখো কোণাকুনি যদি গুণ করি, এটা কী হয়ে যাবে 2xy, তাহলে y সমান সমান দেখো তাহলে কী হয়ে যায়, এক্স প্লাস, এইখান থেকে এক লাইনে হয়ে যায়, কিন্তু অনেকে তোমরা বুঝতে পারছো না, তাই আবার গুণ করে দিচ্ছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2xy, তাহলে এখানে শুধু y সমান সমান কী হয়ে যাচ্ছে, 2xy বাই এক্স প্লাস জেড, ও জেড, এটা সরি, এক্স প্লাস জেড, ঠিক আছে? তাহলে কোনটা আসলো অ্যান্সার, ওয়াই ইকুয়াল টু এইটা, কোন অপশানে আছে? তাহলে কোন অপশানে আছে যে ওয়াই ইকুয়াল টু 2xz ডিভাইডেড বাই এক্স প্লাস জেড, কোনটায় আছে? অপশান। বুঝতে পেরেছো? এইগুলো তোমাদের কি বলতো, নলেজ বাড়াবে এই অঙ্কগুলো, বুঝতে পেরেছো? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তাছাড়া এই অঙ্কগুলো এই কে ধ্রুবক ধরার কোনো দরকার নেই, আমরা কেটা তো ধ্রুবক ধরে বেসিক ক্লিয়ার হয়ে গেল। কি করবে, এই পাওয়ার যখনই থাকবে, শুধু পাওয়ার যখনই থাকবে, মাথায় রাখবে এর ভ্যালু হচ্ছে কত, এ মানে কত ধরতে হবে, এই বলো, 1/x ধরে নেবে, বি সমান সমান ধরে নেবে 1/y, সি সমান সমান ধরে নেবে 1/z। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে চলে আসবে।
ঠিক আছে? আর নাহলে কে ধ্রুবক দিয়ে করবে বুঝতে না পারলে। ওখান থেকে এই মানগুলো বের করে ওখানে মান পুট করলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, মান পুট করলে বেরিয়ে আসবে। কেটা ধ্রুবক না ধরলে অনেকে বুঝতে পারে না, ভুলভাল করবে।